চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ। প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের আশা। এবং ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ৩৫ কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ। দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি তাপসের। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আওয়ামী লীগ নেতারা বলেছেন, দেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে আলাদা আলাদা আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। সারা দেশে মিছিল সমাবেশ সহ নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করে আওয়ামী লীগ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে নৌকা প্রতীকে গণরায় দিয়েছিল। সেদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বানচাল করার। এই জন্য বিএনপি নির্বাচনে গ্রহণ করবে কি করবে না, এই নিয়ে তারা খোলাসা করে শুরু থেকেই কিছু বলেনি। ওদের গণতন্ত্র মানে হলো জামাতিদেরকে দিয়ে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার গণতন্ত্র। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। তারাই এদেশে প্রথম সাংবিধানিক শাসন রহিত করে সামরিক শাসন প্রতিষ্ঠিত করেছিল। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের সুবচন মানায় না। আমি বকুল সাহেবকে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনরায় মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। দিবসটি উপলক্ষে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সেখানে বিএনপিকে উদ্দেশ্য করে নেতারা বলেন, পরাজয়ের ফলাফল পেয়েই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দলটি। সন্ধ্যার পরে যখন ফলাফল আসা শুরু হলো, ওনাদের লজ্জাজনক পরাজয়ের ফলাফল দেখে তখন তারা সুর পাল্টানো শুরু করলো। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে। এজন্য বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন তিনি। বিশাল জলরাশির সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছরে এসে এই বাহিনী এখন অপারেশনাল সক্ষমতা অর্জনের পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে বৈশ্বিক মানের সঙ্গে তাল মিলিয়ে। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে ৩ বছরব্যাপী কোর্সের সমাপনী উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে রাষ্ট্রীয় সালাম জানান নবীন কর্মকর্তারা। এবছর ৩১ জন মিডশিপম্যান এবং ৩২ জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ ৬৩ জন কর্মকর্তা নৌবাহিনীতে কমিশন লাভ করে শপথ নিয়েছেন দেশ রক্ষার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পদক এবং সর্বোচ্চ চৌকস কর্মকর্তার হাতে সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান। ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বাস্তবমুখী পরিকল্পনায় নৌবাহিনী এখন সক্ষমতার নতুন অধ্যায়ে। বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। সমুদ্রের অর্থনৈতিক গুরুত্ব কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশ নিজস্ব যুদ্ধজাহাজ দেশেই নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানান সরকার প্রধান। নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। বিশাল সমুদ্ররাশি, তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা
কাজ করে যাচ্ছি। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সচেতন থাকবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন করোনা সংক্রমণ শঙ্কায় ব্রিটেন ফেরত যাত্রীদের 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি ব্যবস্থাপনার বাইরে বিকল্প হিসেবে হোটেলে রাখার সিদ্ধান্ত হলেও এখনো হয়নি তালিকা। সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল মালিকদের সংগঠন বিহা। হাজিরা শিউলি রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশেই বিদেশ ফেরতদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পাশাপাশি বাংলাদেশেও আর্থিকভাবে সচ্ছল প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনে রাখতে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বেশ আগেই প্রস্তাব দেওয়া হয়, যদিও নানা কারণে এতদিন সে পথে যায়নি সরকার। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর সংক্রমণ ঠেকাতে দেশটি থেকে আসা যাত্রীদের 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলকভাবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু অনেকেই সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে অনীহা প্রকাশ করায় বিকল্প হিসাবে হোটেলও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ মাত্র একদিন বাকি থাকলেও এখনো করা হয়নি হোটেলের চূড়ান্ত তালিকা। সরকার হোটেলের ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে তাদেরকে কষ্ট বিয়ার করতে হবে। হোটেল নির্ধারণ করার পরে সেখানে নজরদারি থাকবে। বেসিক্যালি যে থানার অধীনে হোটেলগুলো থাকবে সেই থানায় দায়িত্ব পালন করবে তাদেরকে কোয়ারেন্টাইনটা কনফার্ম করার জন্য। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেলের তালিকা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। প্রবাসীদের আবাসনের জন্য সাধারণ সময়ের চেয়ে কম অর্থ নেওয়া হবে বলেও জানান সংগঠনের কো-চেয়ারম্যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন আছে ওইটা মেনটেন করে আমরা তাদেরকে এইখানে কোয়ারেন্টাইনের জন্য অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের টিম আছে এখানে ট্রেইনড। এখন পর্যন্ত আমরা কোনো ইনস্ট্রাকশন পাইনি গভর্নমেন্ট থেকে। আমরা যদি একটা কোলাবোরেশনের মাধ্যমে আমাদের হোটেলগুলো নির্ধারণ করে দিতে পারি, কারণ আমরা জানি যে আমাদের কোন হোটেলগুলোতে তাদের এক্সপিরিয়েন্স আছে। প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে গড়ে 1300 যাত্রী যুক্তরাজ্য থেকে দেশে আসেন। দেশটি থেকে আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত 15 জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ব্রিটেনে অনুমোদন পেল অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন। এর মধ্যে আগের সব রেকর্ড ভেঙে ব্রিটেনে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিকে করোনার কারণে বিশ্বজুড়ে এবার বর্ণহীন খ্রিস্টীয় বর্ষবরণের আয়োজন। প্রতি বছর বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি আর উন্মাদনায় বর্ষবরণ করা হলেও এবার করোনার কারণে বর্ণহীন সেই আয়োজন। এই সময় বর্ষবরণের চূড়ান্ত প্রস্তুতি থাকলেও বর্তমানে করোনা রোগী সামলাতেই হিমশিম খাচ্ছে সিডনি, প্যারিস, বার্লিন, নিউ ইয়র্ক, রিও ডি জেনেরো সহ অধিকাংশ শহর। নতুন ধরনের করোনা শনাক্তের পর যুক্তরাজ্যের করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিনই আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সবশেষ একদিনে রেকর্ড 53,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই ফাইজার বায়োএনটেকের পর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ব্রিটেন। শিগগিরই এর প্রয়োগ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে ইতালিতেও। দিন দিন তা দ্রুত গতিতে সংক্রমিত হচ্ছে। নতুন ধরনের কোভিড শনাক্ত হয়েছে চিলিতেও। ওমর ইনান, সময় সংবাদ। ভারত সেরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দিলে বাংলাদেশ জানুয়ারির শেষের দিকে বা তারও আগে পেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সকালে রাজধানীতে কোভিড নিয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণে থাকলেও চলে যায়নি, তাই বাংলাদেশের অর্জন ধরে রাখতে সরকারি বেসরকারি স্বার্থ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। ভ্যাকসিন ক্রয় করার প্রক্রিয়া কমপ্লিট করেছে। আমরা আশা করি ভ্যাকসিন অনুমোদন যেহেতু পেয়ে যাচ্ছে, এখানে ইউরোপের ইউকে অনুমোদন দিয়েছে, ভারতও দিয়ে দিবে, হয়তো WHO দিয়ে দিবে। আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। দেশে করোনায় আক্রান্ত হয়ে বুধবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 22 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,531 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নতুন করে 1,235 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19।
গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,২২৯ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২,১৪,৩৪৪ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১,২৩৫ জন। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫,১২,৪৯৬ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭,৫৩১ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৫৬,০৭০ জন। যতই ক্ষমতাধর হোক, রাজুকের নকশার বাইরে কোনো স্থাপনা থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বুধবার সকালে মিরপুরের ভাসানটেক বস্তি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় ভাসানটেক এলাকায় রাজুকের নকশার বাইরে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তা শীঘ্রই উচ্ছেদের নির্দেশ দেন মেয়র। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে তাদের নোটিশ দেওয়া হয়েছে। পরে ভাসানটেক বস্তি পরিদর্শন শেষে মেয়র বলেন, সরকার বস্তিবাসীকে স্থায়ী আবাসনের পরিকল্পনা করছে। রাজুকের রাস্তার ড্রয়িংয়ের ভিতরে কেউ থাকতে পারবে না, এটাকে আমরা উচ্ছেদ করে দেব। এই ব্যাপারে আমার কথা হয়েছে। আমি ওদেরকে সময় দিয়েছি 7 দিনের জন্য, যে 7 দিনের মধ্যে মার্কিং করতে হবে। তারপর স্বেচ্ছা যদি যায়, ডেফিনেটলি এখানে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট আসবে। আমরা যেইভাবেই হোক, যতটুকু আমাদের রাজুকের জায়গা আছে, রাস্তা আছে, এই রাস্তা কেউ দখল করতে পারবে না, সে যত শক্তিধর হোক না কেন। নোয়াখালীর ভাসানচরও যেন রূপ নিয়েছে আরেকটি কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্পে। নতুন আবাসে স্থানান্তর হলো, জীবনযাত্রায় ছেদ পড়েনি। আগের মতোই রাস্তার পাশে বসছে বাজার, আবাসন ক্লাস্টারের সামনে চায়ের দোকান, যেখানে খোশ গল্পে সময় কাটে রোহিঙ্গাদের। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের জীবনযাপনের খবর জানাচ্ছেন কমল দে, ছবি তুলেছেন সাখোয়াত টিপু। সকাল না হতেই দোকানে দোকানে ভাজা হচ্ছে পরোটা, আর কেটলিতে গরম চা। আর চা পরোটা কিনতে দোকানে ক্রেতাদের ভিড়। সবজি, মাছ, মুরগির বাজারও ক্রেতার অভাব নেই। ক্রেতা বিক্রেতা সবাই রোহিঙ্গা। সঠিক পাই সুন্দর করে আর সাথে আর ভালো করে আসি, আর খুশি আসি। আর মা বোন কুয়াশা এই যে বাংলাদেশের ডিপার্টমেন্ট মানিকে তুলি তালি ওরে সুন্দর করে ওরে আর মানিকে রুমে আনি ওরে যার রুম তারা সুন্দর করে দিয়ে গায়। নতুন আসা রোহিঙ্গাদের বাসায় বাসায় নৌবাহিনীর তত্ত্বাবধানে পৌঁছে যাচ্ছে তৈরি করা খাবার। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কোস্টগার্ড। প্রতিবেলা দিচ্ছি এক বেলায় সবজি, ডিম এবং ভাত, আরেক বেলা দিচ্ছি সবজি, চিকেন এবং ভাত। এইভাবে ক্রমান্বয়ে আমরা 6 বেলার জন্য প্রস্তুতি নিয়েছি। নতুন যারা আছে তাদের ক্ষেত্রে ঠিক একইভাবে তাদেরকে এইখানকার সাথে অভ্যস্ত করে তোলার জন্য আমরা আপনারা দেখেছেন গতকাল থেকে খাবার তাদেরকে ফুড সরবরাহ করা হয়েছে। ঠিক এভাবে অন্যান্য সহজ সুবিধাও সরবরাহ করা হচ্ছে। নোয়াখালীর ভাসানচর যেন এখন এক টুকরো কক্সবাজার উখিয়ার কুতুপালং। তবে কুতুপালং আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের চেয়ে অনেক গুণ ভালো রয়েছে এই ভাসানচরের রোহিঙ্গারা। এটি এখানকার রোহিঙ্গাদেরই তথ্য। বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত হওয়ার পর ভালো অবস্থানে রয়েছে এই ভাসানচরের এসব রোহিঙ্গারা। নতুন আসা রোহিঙ্গাদের খোঁজ নিতে ক্লাস্টারে আসছে 4 ডিসেম্বর আসা রোহিঙ্গারা। তাদের সাথে কথা বলে নিজেদের নতুন অবস্থানে সংসার জীবন সাজাচ্ছে তারা। তারপরে হালিয়া খানা পানি ভাই এখনো খানা পানি ভাই আর তাকে এখনো ভালো মেকে লাগে সামতুন কি হয় না এখনো আর না জানি। তারা আর বেশি যত্ন করার, বেশি মানি সেবাদের, মানি আর আত্মীয়স্বজন যিনিকে আছে তারা আই বললাম আর হইম। ভাসানচরের সুবিশাল খোলা চত্বরে ঘুরে ফিরে স্বাচ্ছন্দ্যে কাটছে প্রায় 4000 রোহিঙ্গার নতুন জীবন। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। পদ্মা সেতুর নামে 30,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হলো, মূল সেতুতে ব্যয় হচ্ছে 12,000 কোটি টাকা। বাকি 18,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে নদী শাসন, সংযোগ সড়ক, পুনর্বাসন সহ নানা খাতে। নদী থেকে অপসারিত বালি ফেলার জন্য ভূমি অধিগ্রহণ খাতে সবশেষ 2018 সালে বাজেট বেড়েছে প্রায় 2,000 কোটি টাকা। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। 30,193 কোটি টাকা চলছে পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর মধ্যে 90 ভাগের বেশি শেষ হয়ে এসেছে মূল সেতুর কাজ। মূল সেতুর বাইরেও এই প্রকল্পে যোগ করা আছে আরও বড় 4টি কাজ।
এর মধ্যে সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী মূল সেতুর জন্য বরাদ্দ 12,133 কোটি টাকা, পদ্মার মতো উত্তাল ও রহস্যময় নদীতে নদী শাসন ও সার্ভিস এরিয়ার মাটি ভরাটে বরাদ্দ রাখা হয়েছে 9,400 কোটি টাকা। পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 1,515 কোটি টাকা। বিশ্বব্যাংকের যে শর্ত পরামর্শ, বিভিন্ন ধরনের শর্ত থাকে, কোয়ালিটি থেকে শুরু করে রিসেটলমেন্ট থেকে শুরু করে এবং শিক্ষা দীক্ষা সব কিছু নিশ্চিত করে আমরা কিন্তু এখানে রিসেটেলমেন্টের কাজটি আমরা করেছি। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে যাওয়া পদ্মা সেতু প্রকল্পে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 129 কোটি টাকা। এছাড়া পরামর্শক, তদারকি, অডিট, প্রকৌশলগত সহায়তা ও নিরাপত্তা সহ বেশ কটি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 200 কোটি টাকা। নিজস্ব টাকায় তৈরি পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ার সাথে সাথে বাড়াতে হয়েছে প্রকল্পের বাজেটও। তবে এর বেশিরভাগ অর্থাৎ মূল সেতুর প্রায় 1.5 গুণ বেশি খরচ হচ্ছে অন্যান্য অবকাঠামো ও টেকসই সুবিধা নিশ্চিত করতে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। আবারও করোনা প্রসঙ্গ। অ্যান্টিজেন পরীক্ষায় মাত্র 20 মিনিটেই মিলবে করোনার ফল, কিন্তু 34টি অ্যান্টিজেন মেশিন দিয়ে 100টি পরীক্ষাও হয় না। উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল বা বড় হাসপাতালে এই টেস্টের প্রয়োজনীয়তা বেশি হলেও খোদ ঢাকাতেই শুরু হয়নি এই পদ্ধতির। স্বল্প খরচে দ্রুত ফল দেওয়ার সক্ষমতা থাকায় অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে জেলা শহরগুলোতে। মুজাহিদ শুভ রিপোর্ট। মাত্র 20 মিনিটেই পরীক্ষার ফল। উন্নত অবকাঠামো এবং পর্যাপ্ত জনবলের প্রয়োজনীয়তা না থাকায় দেশের বিভিন্ন জেলায় স্থাপিত হয়েছে ইতোমধ্যেই 34টি মেশিন। অথচ অ্যান্টিজেন টেস্টের মেশিনের সংখ্যা বাড়লেও বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বিগত 25 দিনে সম্পন্ন হয়েছে মাত্র 1600 পরীক্ষা। বড় বড় হাসপাতালে জরুরি সেবা গ্রহণকারী বা সার্জারি রোগীদের জন্য অ্যান্টিজেন পরীক্ষা দারুণ উপযোগী একটি পদ্ধতি। জাতীয় টেকনিক্যাল কমিটি অ্যান্টিজেনকে আরটিপিসিআর এর পরিপূরক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেও তা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বিকল্প হিসেবে। এতে অ্যান্টিজেন পদ্ধতিতে কারো কোভিড পরীক্ষার ফল সঠিক না হলে সেটি নিশ্চিত হবার সুযোগ কমই থাকছে। অ্যান্টিজেন টেস্টের প্রায় 20% ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে যদি আমি খুব কম রোগীর হার যেখানে রয়েছে সেখানে প্রয়োগ করি, এটি বৈজ্ঞানিকভাবে আসলে সঠিক না। স্বাস্থ্যসেবা দানকারীরা এটার সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন এবং তারা রোগীদেরকে বলতে পারবেন, তখন চাহিদা তৈরি হবে এবং তখন এই যন্ত্রটি ব্যবহার হবে। যে আমাদের একটি বিকল্প পরীক্ষা পদ্ধতি আছে যেটার মধ্যে অল্প খরচে অল্প সময়ে একটা ধারণা পাওয়া সম্ভব, এবং লক্ষণ থাকলে দ্বিতীয় স্তর পরীক্ষারও সুযোগ সেই জেলাতে আছে। লক্ষণ উপসর্গ না থাকলে অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ হয় না জানার কারণেই বেশিরভাগ মানুষ পরীক্ষা করাতে আসছেন না বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। লক্ষণগুলো আছে, সাইন সিমটমগুলো আছে, তাদেরই পরীক্ষাগুলি করা হয় বিধায় সেখানে যাদের সাইন সিমটম নাই তারা পরীক্ষা করতে আসে না, সেই জন্যই এই পরীক্ষাটা কম হচ্ছে। মাত্র 20 মিনিটে ফলাফল দেবার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের খরচ আরটিপিসিআর এর চেয়ে অন্তত 3 গুণ কম। তাই রাষ্ট্রীয় অপচয় কমিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারিভাবে অ্যান্টিজেন টেস্টকে আরও জনপ্রিয় করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট ভেঙে দেয় কেন্দ্রীয় ঔষধাগার। সিএমএসডির খরচ নেমে এসেছে অর্ধেকে। মাস্ক, পিপিই, অক্সিজেন সিলিন্ডার সহ করোনা মোকাবেলার যে সরঞ্জাম মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি হবে না। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোরশেদ জামান। করোনা শুরুতেই একে একে বের হয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র। অভিযোগ ওঠে মাস্ক, পিপিই সহ অন্যান্য উপকরণ কেনায় সিন্ডিকেট করে কয়েক গুণ বেশি দামে ক্রয়ের। তবে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি বলছে সব ভেঙে ক্রয় পদ্ধতিতে এসেছে স্বচ্ছতা। খরচ কমেছে প্রায় 50%। আমরা চেষ্টা করেছি মানসম্মত জিনিস কিনতে, দ্রুত কিনতে এবং কম দামে নিয়ে আসতে, যতটা সম্ভব বাজারে পাওয়া যায়। যে মাস্কের দাম ছিল 30 টাকা, সেটি আমরা এখন 4 টাকা থেকে 6 টাকার মধ্যে তো কিনতে পারছি। যে পিপিই একসময় অনেক দাম ছিল সেটি আমরা 700 টাকা, ভবিষ্যতে 450 টাকাতে কিনবো ইনশাল্লাহ। এর অর্থ হলো যে আমরা মান ঠিক রেখে দ্রুততার সাথে কমানোর জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করতে পারছি। তিনি জানান টেস্ট কিট জমা আছে প্রায় 5 লাখের বেশি। গ্লাভস 10 লাখ, আইসিইউ বেড, হাইফ্লো নজেল ক্যানোলা, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যা মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি হবে না।
আছে অ্যান্টিজেন টেস্ট কিটেরও পর্যাপ্ত মজুত। আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রস্তুত আছে, আইসিইউ বেড প্রস্তুত আছে এবং বিভিন্ন হসপিটাল আমাদের নিচ্ছে। ভেন্টিলেটর আমরা 100 দিয়ে দিয়েছি, আরও 187 প্রস্তুত আছে। পিপি আমাদের হাতে এই মুহূর্তে 6,42,730টা মজুত আছে। আমরা বিশ্বাস করি আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে যে আমরা আগামী 1 বছরের জন্য প্রস্তুত। এসব চিকিৎসা উপকরণ সরবরাহ গতিশীল রয়েছে বলে জানান সিএমএসডি পরিচালক। কতটা গেছে, আরও যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে বাজার নিয়ে ভারতের পুরানো খেলা হিসেবে দেখছেন আড়তদাররা। ক্রেতা বিক্রেতা সবাই বলছেন বর্তমান পেঁয়াজের দাম স্বাভাবিক, ভারতের পেঁয়াজ আমদানিতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষজ্ঞরাও বলছেন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। হরিপদ সাহা রিপোর্ট। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদার 25 থেকে 30% আমদানি নির্ভর। আর এই নির্ভরতার কারণে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো কিংবা রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত নিলেই গরম হয় বাংলাদেশের বাজার। গেল বছর ভারত রপ্তানি বন্ধের পর 250 টাকা কেজি, আর চলতি বছরের সেপ্টেম্বর রপ্তানি বন্ধে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি ছাড়ায় 100 টাকা। ভালো দাম পাওয়ার আশায় তখন দেশের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে নামেন, যা এখন বাজারে আসতেও শুরু করেছে। ঠিক এমন সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। 1 জানুয়ারি থেকে সে পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়াতে পেঁয়াজ আনে, তাহলে মনে করেন 18টা 20 টাকা গেলে 15 টাকা হলে গৃহস্থ কৃষক মরে যাবি না, ক্ষতিগ্রস্ত হলে কৃষক তার লাগাবো না, এই পেঁয়াজ চাষ করবো না, তখন বারোটা দিব না। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজের পাইকারির দাম মানভেদে 30 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে 40 থেকে 48 টাকার মধ্যে। 40 টাকা 45 টাকা কেজি আছে আমাদের এখন, যে আমরা চলতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজের দামটা মনে করছি যৌক্তিক, সেক্ষেত্রে কৃষকও কিছুটা লাভবান হবে। শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই ভারত থেকে আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি কেজি আপনার 25 থেকে 27 টাকা কৃষককে আপনার দর বেঁধে দেওয়া যায়, তাহলে কৃষকও খুশি হবে এবং তারা উৎপাদন আগ্রহী হবে। বর্ষাকালীন আমরা যদি পেঁয়াজ উৎপাদনটা কর্মসূচি নিতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন পূরণ করতে পারবো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগে এবার ব্যবসায়ীরা তুরস্ক, চীন, মিয়ানমার ও মিশর থেকে আমদানি করে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নদী তীরের জায়গা জেলা পরিষদ থেকে ইজারা দেয় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ বা নিলাম না দিয়েই অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিআইডব্লিউসির অভিযান। রাজধানীর গাবতুল এলাকার কয়লা ও বালু ওঠানামার ঘাটে অভিযানে গিয়ে এমন বাধার মুখে পড়ে সংস্থাটি। জেলা পরিষদ কিভাবে নদী তীর ইজারা দেয় সে প্রশ্নের উত্তর নেই বিআইডব্লিউসি এর কাছেও। নতুন বসানো স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা এমন বিশাল বিশাল কয়লা, পাথর, ইট ও বালুর স্তূপ না সরিয়ে কিংবা নিলাম না দিয়েই বুধবার উচ্ছেদ অভিযানে শুধু স্থাপনা গুড়িয়ে দেয় উচ্ছেদকারী দল। বিএডব্লিউটি এর অভিযোগ, তাদের কাছ থেকে অনুমোদন না নিয়েই তুরাগ তীরের গাবতলী অংশে স্থায়ীভাবে দখল করে ব্যবসা করছে শত শত ইট, পাথর, কয়লা ও বালুর ব্যবসায়ী। যদিও এদিন জোরালো ভূমিকায় দেখা যায়নি সংস্থাটিকে। বেশ কিছু স্থাপনা ভাঙার পাশাপাশি ওয়াকওয়ের পাশ দিয়ে শুধু কিছু মাটি ও বালু সরায় উচ্ছেদকারীরা। ব্যবসায়ীদের দাবি, নদী তীরের জায়গা তারা ঢাকা জেলা পরিষদের কাছ থেকে কোটি কোটি টাকা মূল্যে ইজারা নিয়ে ব্যবসা করছেন। আমরা তো ইজারাদার, ক্রয় করেও নেই দখল করেও নেই, ঠিক আছে? জেলা পরিষদের কাছ থেকে, এখানে লেখাই আছে সাইনবোর্ডে। আমরা 91 সাল থেকে জেলা পরিষদের মাধ্যমেই এটা আমরা প্রতি বছর রিনিউ করে আমরা নিচ্ছি। ওই পাশে যে গাটগুলো আছে এটা সিটি কর্পোরেশন বিক্রি করছে। এখন যদি বিআইডব্লিউটি এটা ভেঙে দেয়, আমরা সিটি কর্পোরেশন অবজেকশন দেবো। আমরা যে পে অর্ডারের মাধ্যমে এটা নিচ্ছি, আমরা জেলা পরিষদের আমরা জরিমানা চাবো বা আমাদের পে অর্ডার ফেরত চাবো। এমন পরিস্থিতিতে বিএডব্লিউটি জানিয়েছে বিষয়গুলো আইনের মাধ্যমে মোকাবিলা করে সব দখলমুক্ত করা হবে। আসলে এবারে প্রথম দেখলাম এই সমস্যাটা। একটি অংশ জেলা পরিষদ, একটি অংশ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এবং 2টি রিট রয়েছে। পরশুর বরাবর অন্য সংস্থার আসলে অধিকার থাকতে পারে না, সেটা আমরা নিষ্পত্তি করে আদালতের মাধ্যমে স্টে ভ্যাকেট করে তারপরে ব্যবস্থা নেওয়ার জন্য। দখলকৃত জায়গা উদ্ধারের পর ওয়াকওয়ের পাশে গাছ লাগিয়ে দেওয়া হবে বলেও জানায় বিএডব্লিউটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। করোনা সংক্রমণ রোধে ফের 14 দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দফার সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে দেশ জুড়ে। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে।
দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ মহামারী রূপ নেয় ফের 2 সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া লকডাউনে বন্ধ থাকবে সমুদ্র সৈকত, পার্ক সহ সব ধরনের সভা সমাবেশ। নিষেধাজ্ঞা রয়েছে অ্যালকোহল বিক্রি ও সেবন। স্বাস্থ্যবিধি না মানলে জেল জরিমানার ঘোষণাও দেওয়া হয়েছে। করোনায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যাপক হারে আক্রান্ত এবং মৃতের তালিকায় যোগ হচ্ছেন তারা। কোভিড-19 নতুন করে ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রশাসনিক নজরদারি এবং স্বাস্থ্যবিধি প্রয়োগের পরও কমছে না সংক্রমণ সংখ্যা। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানা আর সতর্ক চলাচলের আহ্বান জানিয়েছেন আফ্রিকা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটি সংগঠনগুলো। স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে, আপনার পরিবার বাঁচলে দেশ বাঁচবে। এখনো পর্যন্ত করোনায় দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছে 10 লাখের বেশি মানুষ আর মারা গেছেন প্রায় 28,000। করোনার দ্বিতীয় দফা সংক্রমণে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। কোভিড প্যান্ডামিকের মহামারী ঠেকাতে নতুন করে লকডাউন এবং কারফিউতে বড় ধরনের অর্থনৈতিক সংকটে ব্যাহত হবে দেশটির উন্নয়ন এবং অগ্রগতি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কুয়েতে আগামী 2রা জানুয়ারি থেকে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট। সরকারের সময়োপযোগী পদক্ষেপে খুশি প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে কুয়েতে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট। কুয়েত মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে আগামী 2রা জানুয়ারি থেকে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে দেশটিতে। এ বিষয়ে সিভিল এভিয়েশনকে নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার। করোনা সংক্রমণ রোধে 10 মাস আগে দেশটিতে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়। এ সিদ্ধান্তে দেশে ছুটিতে এসে আটকা পড়া শ্রমিকরা যেমন স্ব কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি যারা দেশে ছুটিতে যেতে পারছেন না তারাও অনায়াসে যেতে পারবেন। এক্ষেত্রে সকল প্রবাসী যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাণিজ্যিক ফ্লাইটগুলো পুনরায় চালু হতে যাচ্ছে। এই জন্য কুয়েত এবং কুয়েতের বাইরে যারা আটকে পড়ে আছেন তারা স্বদেশে অবস্থান করতে পারবেন এবং যেতে পারবেন। এই জন্য এই সুন্দর সিদ্ধান্তকে আমরা প্রবাসীরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাঙালি প্রবাসী যারা আছেন, যারা দেশে আছেন হতাশাগ্রস্ত, ইনশাল্লাহ আপনাদের হতাশার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনারা সবাই নির্বিঘ্নে আসতে পারবেন এবং যারা দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তারাও যেতে পারবেন। কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এর মধ্যে প্রায় 14,000 প্রবাসী দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন। বিমান চালুর ফলে এই সকল প্রবাসীরা কর্মস্থলে ফিরে আসতে পারবেন। সময় সংবাদ, কুয়েত। করোনার কারণে 2020 সালের শেষ দিনে 31st নাইটের কোনো আয়োজন নেই। তারপরও ছুটি কাটাতে সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টে বুকিং হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তাই নতুন করে নিরাপত্তার ছক কষছে ট্যুরিস্ট পুলিশ। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। তাই 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টকে সাজানো হয় নতুন সাজে, কিন্তু এবছর তা চোখে পড়ছে না। এখন পর্যন্ত আমাদের 75% পর্যন্ত হয়েছে। বাট রিজার্ভেশনের রেসপন্স খুবই ভালো, মোর দেন 90% অলরেডি রিজার্ভ হয়ে গেছে। 31st নাইটকে কেন্দ্র করে এবছর কোনো আয়োজন নেই বলে জানালেন হোটেল ব্যবসায়ীরা। গত বছরের 31st আর এই বছরের 31st এটা বলতে গেলে টোটালটাই চেঞ্জ। পর্যটকদের আগমনকে ঘিরে নতুন করে নিরাপত্তার চক কষছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আর করোনার স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। কলাতলি থেকে আরম্ভ করে একদম ডায়াবেটিস পয়েন্ট পর্যন্ত আমাদের ফোর্স থাকবে। সবাইকে যদি আমরা পুলিশিং এর আওতায় আনতে চাই, সেটা খুবই অসম্ভবের কাছাকাছি একটা বিষয়। মানুষকে আসলে সচেতন হতে হবে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সৈকত শহর কক্সবাজারে 2 লাখের অধিক পর্যটকের আগমন হতে পারে বলে মনে করছেন ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। গণতন্ত্রের বিজয় দিবসে আওয়ামী লীগ। 30 ডিসেম্বর হয় প্রহসনের নির্বাচন বলছে বিএনপি। রাজধানীতে সমাবেশে উত্তেজনা।
চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ, প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়, নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের আশা।